কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ইছামতি নদীর তীরে টাকি হল পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। রামকৃষ্ণ মিশন, প্রাচীন মন্দির, পুরনো জমিদার বাড়ি, ইছামতি নদী, ম্যানগ্রোভ অরণ্য, এই সব নিয়ে টাকি অসাধারণ। সপ্তাহান্তে ছুটি কাটাবার একটি আদর্শ জায়গা হলো টাকি। আবার সময় অভাবে দিনে দিনেও এখান থেকে ঘুরে আসা যায়। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরলে শেষ স্টেশন হাসনাবাদের আগের স্টেশন হলো টাকি রোড। সকাল থেকে অনেক ট্রেন আছে টাকি যাবার। দূরত্ব মোটামুটি 70 কিলোমিটার, আর ভাড়া হলো 20 টাকা। সময় লাগে ঠিক 2 ঘন্টা। সকাল 5টা 20, 6টা 12, 7টা 40, 8টা 22, এই 4টি ট্রেনের যে কোনো একটিতে টাকি গিয়ে টাকির সব কিছু দেখে আবার বিকেলের 4টে 9 বা 4টে 47 ট্রেনে উঠলে রাত 7টার মধ্যে কলকাতা ফেরা যায়। আমি বিরাটি স্টেশন থেকে শিয়ালদা থেকে সকাল 7টা 40 মিনিটে ছাড়া ট্রেনটা ধরেছিলাম, যেটা বিরাটিতে এসেছিল সকাল 8টা 8 মিনিটে। আমার বাড়ি বিরাটি হওয়াতে আমি বিরাটি থেকেই ট্রেনটা ধরেছিলাম। ট্রেনটা বারাসাত হয়ে টাকি রোড স্টেশনে পৌঁছলো সকাল 9টা 43 মিনিটে। টাকি রোড স্টেশনে একটাই প্ল্যাটফর্ম। স্টেশন চত্বর থেকে বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড, সেখানে সার দিয়ে টোটো দাঁড়িয়ে। আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে একটি টোটোর সঙ্গে টাকির সব পয়েন্ট দেখাবার চুক্তি করে নিলাম। সরকারি রেট 15 পয়েন্টের জন্য 1200 টাকা হলেও আমরা 800 টাকায় রফা করলাম। টাকিতে শনি আর রবিবারই একটু বেশি ভিড় হয়, তুলনায় সপ্তাহের অন্য দিনগুলোতে ততটা ভিড় হয় না। আমরা বুধবার গিয়েছিলাম বলে একটু ফাঁকায় ঘুরতে পেরেছি এবং টোটোটাও একটু কম রেটে পেয়েছি। আপনারা টোটো স্ট্যান্ডে টোটো ইউনিয়নের তৈরি টাকি ঘোড়ার রেট চার্ট পেয়ে যাবেন, আর সেখানেই সব পয়েন্টগুলোর নাম পেয়ে যাবেন। টোটো নিয়ে স্টেশন চত্বর ছাড়িয়ে 5 মিনিট গিয়েই আমরা মেন রোডে পড়লাম এবং এখানকার জনপ্রিয় নিউ দয়াময়ী সুইটসে সকালের খাবার খেতে ঢুকলাম। বেশ চালু দোকান। এখানে গরম গরম লুচি পাওয়া যাচ্ছে, তরকারি সহ 5 টাকা পিস। এখানে লুচি, তরকারি আর মিষ্টি দিয়ে প্রাতরাশ সেরে আমরা আমাদের টাকি ট্যুর শুরু করলাম। প্রথমেই আমরা গেলাম টাকি রামকৃষ্ণ মিশনে। 1931 সালে স্থানীয় জমিদার বংশের শ্রী অজিতনাথ রায়চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ পরবর্তীকালে 1938 সালে বেলুর মঠের স্বীকৃতি পেয়ে টাকি রামকৃষ্ণ মিশনে পরিণত হয়। মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশেই মন্দির স্থাপন। জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও একইভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক 1640 থেকে 45 সালের মধ্যে টাকির তদানীন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। সেই অর্থে এই কালীবাড়ি প্রায় 400 বছরের পুরনো। টাকিতে অনেক পুরনো জমিদার বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেরকমই একটা পুরনো জমিদার বাড়ি হলো চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলির পূর্বপুরুষদের জমিদার বাড়ি, যা এখনও গাছের ছায়ায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবের জন্য বাড়িটির জীর্ণ দশা হলেও এখনও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। টাকির পুরনো জমিদার বাড়িগুলির মধ্যে পূবের বাড়ি অন্যতম। এখানে ঢুকতে 10 টাকার টিকিট করতে হয়। পুরনো বাড়িটা এখন কিছুটা সংস্কার করা হয়েছে। টাকিতে যে জমিদার বাড়িগুলি আছে তার মধ্যে একমাত্র পূবের বাড়িতে দুর্গাপুজো এখনও হয়। স্থানীয় মানুষের কাছে এবং পর্যটকদের কাছে জমিদার বাড়ির পুজো হিসেবে পূবের বাড়ি আকর্ষণীয়। ভিতরে একটি ঘরের মধ্যে কিছু পুরনো আমলের খাঁড়া আর অন্যান্য অস্ত্রশস্ত্র রাখা আছে, তবে সেই ঘরে ঢোকা যায় না, বাইরে থেকে ছবি তোলা যায়।
পুজো আনুমানিক 300 বছরের পুরনো। পুজোর রীতির এখন কিছুটা বদল হয়েছে। যেমন আগে 108টি পাঠা ও একটি মহিষ বলি দেওয়া হতো, তা কমে আসে পরে। 2017 সাল পর্যন্ত একটি করে পাঁঠা বলি হয়েছে। শতাব্দী প্রাচীন হাঁড়িকাঠ খাঁড়া এখনও আছে, তবে 2018 সাল থেকে পশু বলি প্রথা বন্ধ হয়েছে। এখন অষ্টমীর সন্ধি পুজোয় চাল কুমড়ো বলি হয় ওই হাঁড়ি কাঠে, একচালা প্রতিমা হয়, রথের দিন কাঠামো পুজো হয়, জমিদার বাড়ির ঠাকুর দালানেই ঠাকুর তৈরি করা হয়। টাকির ত্রিশক্তি মন্দিরে 3 রকম কালীমায়ের মূর্তি আছে। মাঝখানে আছেন টাকির জমিদার বাড়ির কুলদেবী মা কুলেশ্বরী, মায়ের ডান দিকে আছেন ভদ্রকালী, আর বাম দিকে আছেন বগলামুখী। এখানে একসময় পাঁঠা বলি দেওয়ার প্রথা ছিল, তবে আজকাল আর পাঁঠা বলি হয় না। মন্দিরের সামনে আলাদা ঘরে কুলপুরোহিতের মূর্তি স্থাপন করা আছে। ত্রিশক্তি মন্দির দেখে আমরা টাকি শ্মশান ঘাটে এসে উপস্থিত হলাম। টাকি শ্মশান ঘাটটি কয়েকশো বছরের পুরনো। এখানকার বটগাছটি সেই পুরনো কালের সাক্ষ্য বহন করে চলেছে। একসময় এই ঘাটে সতীদাহ হতো বলে এটি সতীদাহের ঘাট নামেও পরিচিত। সতীদাহ রোধ আইন পাশ হওয়ার আগে 1799 সালে শেষবার সতীদাহের মতো নৃশংস ঘটনা এখানেই ঘটেছিল। এখানে এখনও কোনো ইলেকট্রিক চুল্লি নেই। সাবেককালের মতো এখনও কাঠ দিয়েই মরা পোড়ানো হয়। টাকি রাজবাড়ি ঘাট হলো ইছামতি নদীর তীরে টাকির মেইন ঘাট। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। সামনের দিকে তাকালে দেখা যায় নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। প্রতি বছর টাকির বিখ্যাত দুর্গা প্রতিমা নিরঞ্জন এই ঘাটেই সম্পন্ন হয়। তখন 2 বাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। টাকি ঘোরানোর জন্য একটি বড় টোটো স্ট্যান্ড এখানেও আছে। পর্যটকেরা টাকি স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে টোটোতে এখানে এসে এখান থেকেও টোটো ভাড়া করতে পারেন। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, তবে এখন সেখানে উঠতে দেয় না। টাকির একটি দ্রষ্টব্য স্থান হল জেনারেল শঙ্কর রায়চৌধুরীর আদি জমিদার বাড়ি। বাড়িটির পেছনে একটি দুর্গা দালান আছে। বাড়িটিতে এখন আর কেউ থাকে না, কিন্তু পূজার সময় সবাই এসে জড়ো হন। বাড়ি দেখাশোনা করার জন্য একটি ফ্যামিলি এখানে থাকে। বাড়িটির গাছপালা ছাওয়া একটি মনোরম পরিবেশে অবস্থিত। এই বাড়িটির পাশে একটি বাড়িতে একসময় অপর্ণা সেনের গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল। বাড়িটি অনেক দিন বন্ধ অবস্থায় পড়ে আছে। আমি বাইরে থেকেই ছবিগুলি নিলাম।
পরবর্তী গন্তব্য হলো একটি ইংরেজ আমলে তৈরি নলকূপ, যেটি 1931 সালে ব্রিটিশরা তৈরি করেছিল টাকিতে জল সাপ্লাই দেওয়ার জন্য। এটি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণহীন অবস্থায় পড়েছিল। আজকাল এটি সংস্কার করে নতুন করে রং করা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য আরেকটি শুটিং স্পট। কৌশিক গাঙ্গুলির বিসর্জন ছবিতে বাংলাদেশের অংশের শুটিং এই বাড়িতেই হয়েছিল, যাতে অভিনয় করেছিলেন আবির চ্যাটার্জি এবং বাংলাদেশের শিল্পী জয়া এহসান। এখানে এখন অনেক মৌমাছির বাক্সে মধু চাষ হচ্ছে দেখলাম। এবার আমরা যাব আমাদের টাকি ট্যুরের অন্যতম আকর্ষণ গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। জায়গাটায় ঢোকার মুখে একটা বিএসএফ ক্যাম্প আছে, যেখানে প্রত্যেকের অরিজিনাল ফটো আইডি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হয়। তারপর অন্য একটি ভ্যান গাড়িতে করে যাওয়া আসার ভাড়া 20 টাকা দিয়ে 1.5 কিলোমিটার দূরে বনে ঢোকার মুখে যেতে হবে। সেখানে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে বাঁধানো সাঁকোর ওপর দিয়ে বনে প্রবেশ করতে হবে। এখানে এরকম লম্বা পাতাযুক্ত গাছকেই গোল পাতা গাছ বলা হয়। প্রথমে আমরা নদীর দিকে গেলাম, যেখান থেকে বাংলাদেশ একদম কাছে। সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে দেখলাম। তারপর আমরা গেলাম টাওয়ার সাইডে। সবুজে সবুজ জঙ্গলটা বেশ ঘন। বর্ষাকালে জায়গাটা নিশ্চয়ই আরো সবুজ হবে। টাওয়ারের উপর উঠে চারপাশে ঘন সবুজ জঙ্গল ছাড়া আর কিছুই নজরে এলো না। জায়গাটা যে এত সুন্দর হবে সেটা আমাদের কল্পনাতেই ছিল না। একটি বড় পুকুর পাড়ে পাশাপাশি দুটি শিব মন্দির টাকি ভ্রমণের একটি অবশ্য দ্রষ্টব্য স্থান। এই দুটি মন্দির জোড়া শিব মন্দির নামে খ্যাত। কথিত আছে মন্দির দুটি 300 বছরের পুরনো। মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। শিবরাত্রির দিন দূর দূরান্ত থেকে এখানে ভক্ত সমাগম হয়। এরপর ঠিক 2টোর সময় আমরা পৌঁছে গেলাম টাকি পৌর ভবনে আমাদের দুপুরের খাওয়া সারতে। এটা ছিল টাকি পৌরসভার নৃপেন্দ্র অতিথিশালা। খাওয়া দাওয়ার খুব সুন্দর ব্যবস্থা। এখানে ভেজ থালি 70 টাকা, এছাড়া কাতলা থালি 120 টাকা, ভেটকি বা ট্যাংরা থালি 200 টাকা করে। আমরা এখানে খুব তৃপ্তি সহকারে খেয়ে পৌর ভবনটা ঘুরে দেখে নিলাম।
তারপর আমরা গেলাম রাজবাড়ি ঘাটে নৌকা বিহার করার জন্য। পুরো নৌকা 1 ঘন্টার জন্য ভাড়া 1000 টাকা, আর শেয়ারে গেলে জনপ্রতি ভাড়া 100 টাকা। আমরা এই নৌকো করে সঙ্গম অবধি গিয়েছিলাম, যেখানে ইছামতি, বিদ্যেধরী আর কালিন্দী নদী একসঙ্গে মিশেছে। ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশের ট্যুরিস্ট স্পট কেয়াপাতা জঙ্গল, যেখানে আমাদের টাকির মতোই হোটেল, গেস্ট হাউস রয়েছে। নৌকো করে ফেরার পথে নৌকা থেকেই দেখলাম টাকির সবচেয়ে ভালো হোটেল সোনার বাংলা। তারপর আমাদের সম্পূর্ণ টাকি ট্যুর বিকেল 4টের মধ্যে হয়ে যাওয়াতে আমরা টাকি রোড থেকে 4:09 ট্রেন ধরলাম। আমাদের ট্যুরটা খুব সুন্দর হয়েছে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমি খুশি হব।